এবার হিঙ্গলগঞ্জে দেখাবো পুকুর চুরি। এ দেখুন, আর্থ মুভার দিয়ে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা তিনি নাকি এইরকম ভাবে পুকুর ভরাট করছেন, এরকমটাই অভিযোগ। আর্থ মুভার দিয়ে মাটি ফেলে পুকুর ভরাটের কথা স্বীকারও করেছেন অভিযুক্তর স্ত্রী। কিভাবে করছেন, কি মনে করে করছেন? তারই পুকুর, ব্যক্তিগত পুকুর হলেও তো ভরাট করা যায় না। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, তিনি কি প্রভাবশালী? দেখো অয়নদা, এই যে হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লীতে শেখর মন্ডল, তিনি তার একদম রাস্তার ধারে পুকুর ছিল, একটা বড় পুকুর। সেই পুকুরটা মাটি দিয়ে অবৈধভাবে ভরাট করছে এবং প্রায় অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে। এরপর আমরা সেই খবর করি এবং যখন তার বাড়িতে যাই, শেখর মন্ডল তখন বাড়িতে ছিল না। তারপরে তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলি। স্ত্রী কিন্তু একদম একরকম স্বীকারই করে নিয়েছে যে তিনি পুকুরটা বন্ধ করছে, কিন্তু তিনি যে কারণটা দেখাচ্ছে সেটা একটা অযৌক্তিক কারণ। তার কারণ তিনি খাড়া করছে একটা মন্দিরকে, যে মন্দির আছে, মন্দিরের পুজো দিতে লোক আসে, মানুষ আসে, সেই কারণে এখানে ভিড় হয়, সেই কারণে এখানে পুকুরটা বন্ধ করা হচ্ছে। পুকুরটাকে, মন্দিরটাকে সামনে রেখে তিনি পুকুরটাকে বন্ধ করছে। এবং এই যে পুকুরটা বন্ধ হয়ে যাওয়ার পরে, যেহেতু একদম মেন রোডের ধারে, এখানে কনস্ট্রাকশন হবে, বিল্ডিং হবে, প্রমোটিং হবে, অনেক টাকার ব্যবসা হবে, সেই কারণেই কিন্তু এই পুকুরটা ভরাট করার চিন্তা ভাবনা, এবং সেই কারণে করছে। অনুপম, পুকুর ভরাট করা তো বেআইনি, আপনারা ভরাট করছেন কেন? ভরাট করছেন, এখানটা ওই মায়ের মন্দিরে পুজো হয়, এই সেই পুজোগুলোকে এইটুকু জায়গা ভরাট, ওদিকে ভরাট হচ্ছে না তো। এই তো দেখছি তো পুরো মাটির তো পুরো একদম পুকুরের মধ্যে ফেলছে, জেসিবি দিয়ে দেখা যায়। এগুলো ফেলছে, এগুলো ফেলাই ছিল, ওখান দিয়ে মাটিগুলো তুলে একটা লেভেল করছে আর কি। ও পুকুরটা পুকুরে থাকবে, ওখান দিয়ে মাটি নিয়ে লেভেল করছে। এখানটা মেলা হয়, বড় মায়ের পূজা হয়, মায়ের তার জন্য অনেক দর্শক আছে, এই জন্য এখানে এইখানটা একটু লেভেল করা হচ্ছে, মাটিগুলো বন্ধ করা হচ্ছে। তুমি যা বললে মামার বাড়ির আবদারের মতো কথাটা শোনালো, এবং উনিও তাই বললেন মোটামুটি। এই পঞ্চায়েত তাহলে কি করছে অনুপম? দেখো, পঞ্চায়েতের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পঞ্চায়েতের যেসব পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান, তারা মিটিং এ ব্যস্ত ছিল, সেই কারণে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। কিন্তু হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির যে সভাপতি, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা আমাদেরকে জানিয়েছে যে বহু পুকুর ভরাট তারা উদ্যোগ নিয়ে বন্ধ করেছে এবং বিএলআরও কে নিয়ে অবিলম্বে ঘটনাস্থলে যাবে এবং সরেজমিনে তদন্ত করে সদর্থক উদ্যোগ নেন। আমরা অবশ্যই দেখাবো পুকুর ভরাট চলবে না, পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা যখন নেওয়া হবে তখনও আমরা দেখাবো। এই হিঙ্গলগঞ্জে পঞ্চায়েত সমিতির সভাপতি কি বললেন দেখুন। সরকারি নিয়ম অনুযায়ী তো এখন পুকুর খনন বন্ধ করা হয়েছে। আমরা এখানে অনেক জায়গায় করেছি, আমরা বিআরআর মাধ্যম দিয়ে আমরা এগুলো বন্ধ করেছি। ঘটনাটা আমাদের জানা নেই, যদি যেহেতু আপনারা দেখাচ্ছি শুনলাম, নিশ্চয়ই এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, আমাদের বিআরআর সাহেবের সঙ্গে আমাদের প্রতিদিন মিটিং আছে, আমাদের স্থায়ী সমিতির মিটিং আছে, আমরাও কিন্তু আগে বলে এগুলো করতে গেলে অ্যাকশন নিয়ে হবে। আর এইটা দেখছেন মুকুন্দপুরে অবৈধ নির্মাণ, আদালতের নির্দেশে ভাঙা হচ্ছে এই অবৈধ নির্মাণ আর্থ মুভার দিয়ে। দেখছেন এদিকে মুকুন্দপুরের একটি ঘটনা, মুকুন্দপুরেও অবৈধ নির্মাণ, জায়গায় জায়গায় অবৈধ নির্মাণ, কোথাও সরকারি জমি দখল করে সেগুলো ভাঙছে প্রশাসন। এটা জগদীপোতায়, মুকুন্দপুরের জগদীপোতায় জলাভূমি বুঝিয়ে বহুতল। কতদিন আগে এই বহুতল ভরা হয়েছিল, আদালতে কারা গিয়েছিলেন কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একদম আমরা এই যে নরেন্দ্রপুর থানার মধ্যে পড়ে খেয়াদাহ 2, যেটি কলকাতা লাগোয়া একদম মুকুন্দপুর জগদীপোতা এলাকা, এখানে একটি স্থানীয় বাসিন্দা তিনি অভিযোগ করেছিলেন যে জলাজমি ভরাট করে প্রায় 15 শতকের উপরে একটি বেআইনি নির্মাণ করা হয়েছে, এই অভিযোগ করেন তিনি। এরপরেই হাইকোর্টের নির্দেশে এই বহুতল ভাঙার নির্দেশ আছে। ব্লক প্রশাসন, স্থানীয় পঞ্চায়েতের যারা আধিকারিক রয়েছেন তারা এবং নরেন্দ্রপুর থানার পুলিশ আজ সকালবেলায় সেখানে যান এবং আত্মহত্যা দিয়ে সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী 3 দিনের মধ্যে বিরাট প্রভাবশালী, আদালতে পর্যন্ত যেতে হলো এবং পুকুর ভরাট করে এত বড় বাড়ি তৈরি করে ফেলেছিলেন। তার যেটা অভিযোগ ছিল, তিনি তার ব্যক্তিগত জমির উপরেই বাড়ি তৈরি করছেন, কিন্তু
সেটা যে পুকুর ছিল সেটা তিনি মানতে রাজি হননি, আর তার জন্যই আদালতে বেশ কিছুটা সময় যায়। অবশেষে আদালতের কাছে যে নথি যায় সেখানে সেই জলাভূমির কথা উল্লেখ থাকে, এরপরেই আদালতের নির্দেশ আসে এবং সেই নির্দেশ মতো এই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে। আচ্ছা। তোমাকে বলবো আমরা, এই যে বিভিন্ন এলাকায় সেখানে বেআইনি ভাবে নির্মাণ হচ্ছে Okay. সেটা স্বীকার করে নিয়েছেন খেয়াগাঁও 2 গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন। তিনি বলেছেন ধীরে ধীরে যারা এই অবৈধভাবে বাড়ি করেছে এই আজকের থেকে শুরু হলো সেই নিশ্চয়ই বাড়িগুলো ব্যবস্থা নেওয়া উচিত, এবং জায়গায় জায়গায় যদি বেআইনি নির্মাণ হয় সেগুলো কেন ভাঙা হচ্ছে না বা কোথায় বেআইনি নির্মাণ আমরাই দেখাবো। ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল এই জায়গাটা, যার তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে। একজন বাজি ব্যবসায়ীর দুর্দশার খবর দেখাবো। এই বাজি ব্যবসায়ী অভিযোগ করছেন যে তিনি 1 বছর আগে লাইসেন্স রিনিউ করার জন্য আবেদন করেছিলেন, টাকা জমা দিয়েছেন 4000-এর ওপরে টাকা, কিন্তু এখনো পর্যন্ত রিনিউই হয়নি। বিভিন্ন সময় আমরা দেখিয়েছি বেআইনি অবৈধ যে বাজি কারখানা, সেই বাজি কারখানা বিস্ফোরণের ঘটনাও দেখিয়েছি, কিন্তু ইনি বৈধভাবে ব্যবসা করেন, কিন্তু 1 বছর হয়ে গেল লাইসেন্স নেই। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে যেহেতু লাইসেন্স নেই তাই হয়রান করা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে, যে আমরা সকাল থেকে টানায় খবরটা দেখাচ্ছি, কোন রকম কোনো লাভ হলো না? এখনো পর্যন্ত তেমন কোনো সদুত্তর কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণ আগেই সেই ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি 2 দিন আগেও তাকে ফোন করা হয়েছে যে আপনি আসুন, কিন্তু এর আগে তো প্রায় 8 থেকে 10 বার তিনি সেই বনগাঁ থেকে জেলা শাসকের দপ্তরে তিনি এসছেন, কিন্তু প্রতিবারই বলা হয়েছে যে হয়ে যাবে, কিন্তু কবে হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত তিনি আশ্বস্ত পায়নি। কার্তিক চন্দ্র বাবু তিনি বৈধভাবেই সরকারি যে শিল্প সাথী প্রকল্প পোর্টাল রয়েছে সেই পোর্টালে তিনি নিয়ম মেনেই সমস্ত লাইসেন্সের ব্যাপারে তিনি অ্যাপ্লাই করেছেন। তার কারণ তার 10 থেকে 15 বছর ধরে সেই লাইসেন্স পুরনো লাইসেন্স, ফলে প্রতি বছর তিনি এইভাবে রিনিউ করে। কিন্তু এবারে সেই লাইসেন্সের রিনিউ হওয়ার জন্য যে টাকা, অর্থাৎ সেই টাকাও তিনি পোর্টালে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি রিনিউ হয়নি। অর্থাৎ তিনি বারংবার কথা বলতে পেরেছিলাম আদৌ? একদম, দেখো এই নিয়ে যিনি এই দপ্তরে আধিকারিক রয়েছেন তার সঙ্গে আমি যেহেতু ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছিল, আমি নিজে তাকে নিয়ে গেছিলাম, তখনও বলা হয়েছিল যে হয়ে যাবে, কিন্তু সেটাও প্রায় দিন 15 আগে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র আসেনি। ফলে প্রায় একটা কথা আছে সরকারি প্রচলিত কথা যে সরকারি কাজ পেতে গেলে 18 মাসে নাকি বছর হয়, তো তেমনই এই ব্যক্তিরও মনে হচ্ছে। দেখা যায় 18 মাসে বছর তো হয়েই গেছে, আর 1 বছর হতে আর কত সময় লাগে আমরাও দেখব এবং আমরাও দেখাবো পদক্ষেপ করছে কিনা প্রশাসন। 2023-এ আমার লাইসেন্স রিনিউর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রিনিউ করার কথা বলেছিলেন অনলাইনে, সেই হিসাবে আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। 4200 কত টাকা আমাকে জমা দিতে বললেন অনলাইনে, আমি সেভাবেই টাকা জমা দিয়েছিলাম, কিন্তু আমার লাইসেন্স আজও অবধি আমি রিনিউ করা পাইনি। আমি অনেকবার অফিসে এসেছি, বললো যা হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমি আজও পর্যন্ত লাইসেন্স পাইনি। আমি অনেকবারই অফিসে এসে ঘুরে গেছি। দিদি এখন দিদিমণি। আজকে খন্নান স্কুলে গেলেন নব্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির খন্নান স্কুলে তিনি পড়ালেন, দেখুন। যাত্রা বারান কি কি সবাই মিলে বলছে তো ঠিক করে বলেন। এইবার খুব ভালো। এটা কি ক্লাস 5 এর বই? হ্যাঁ, জিজ্ঞেস করবো। যাত্রা স্পেলিং কি? কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, রচনা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেন পরিদর্শন? দেখো, সাংসদ হওয়ার পর থেকেই প্রতিটা জায়গায় সারপ্রাইজ ভিজিট করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তেমনই আজকে কন্যার প্রাথমিক স্কুল পরিদর্শন করলেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং ক্লাসরুমে সরাসরি ক্লাসরুমে গেলেন। ক্লাসরুমে ক্লাস 5-এর তখন ক্লাস চলছিল, বই নিজে হাতে বই নিলেন, নিয়ে দিদিমণির ভূমিকায় ওনাকে দেখা গেল। এটাই যে হুগলিবাসী একটা অন্য পাওয়া, যে তিনি যে সাংসদ হওয়ার পর থেকেই মানে নিজে যে দিদি নাম্বার 1, সেই দিদি নম্বর 1 সব দিকটাই নজর রাখছেন। স্কুলে ঠিকঠাক ক্লাস হচ্ছে কিনা নিজেই সব যে সব 5-এর পড়ুয়ারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং সঠিক উত্তর পেলেন।
সেটা শুনেই বললেন যে ছাত্ররা খুব ভালো পড়াশোনা করছেন, বেশ। এবার ইংরাজির উপরে জোর দেওয়া হবে, স্কুলে ইংরাজি পড়ার উপরে জোর দেওয়া হবে। ঠিক এর আগে হাসপাতালেও গিয়েছিলেন আর আজকে গেলেন স্কুলে। এইবার খুব ভালো, এটা কি ক্লাস 5 এর বই? খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে, একটু বাচ্চাগুলোর সাথে জিজ্ঞেস করলাম যেন বানান বলো, বানান ভালো লেগেছে। এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত, সাপোর্ট করা উচিত, যাতে ক্লাস 5 অব্দি হোক, কিন্তু ক্লাস 5 অব্দি যেন ওদের এমন ভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস 5 এর পর তারা মডেল স্কুলে 6 এ গিয়ে অ্যাডমিশন নেয়, তারা নাকি সব ছেড়ে ছুড়ে অন্য কাজে চলে যায়। আর এবার জোকায় আইআইএম এ ডায়মন্ড হারবার রোড অবরোধ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা তারা ধার্য করেছে বিভিন্ন ভেহিকলের জন্য বিভিন্ন চার্জ, বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন চার্জ, বিভিন্ন রেট। আর তাতেই ক্ষোভ অভিভাবকদের। অভিভাবকরা অবরোধ করলেন। ডায়মন্ড হারবার রোড থেকে জোকা আইআইএম এর ভেতরে কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব প্রায় 900 মিটার। অভিভাবকরা ছাত্রছাত্রীদের ছেড়ে দেন। ভেতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য ম্যানেজমেন্টের তরফে টাকা ধার্য করা হয়েছে। 2 হুইলারের জন্য অর্থাৎ 2 চাকার জন্য 3000, 3 চাকার জন্য 5000 আর 4 চাকার জন্য 6000, বাসের জন্য 12,000 টাকা। এই টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অভিভাবকরা। গত 4 মাস ধরে চলছে এই সমস্যা। অভিযোগ দায়ের অভিভাবকদের। আমাদের তো স্কুল ম্যানেজমেন্ট গেটে ঢুকতে দিচ্ছে না। কি জন্য বল, কি জন্য? এখানে গাড়িতে ফিস দিতে বলছে ঢোকার জন্য। কিসের জন্য? গাড়িতে ফিস দিতে বলছে, গাড়ি ঢোকানোর জন্য। কত অ্যামাউন্ট? এবারে অনেক জনের পেরেন্টস আছে যারা অ্যাফোর্ড করতে পারে না, কেন কি মান্থলি স্যালারিও ওদের বাজেটের ওইটা কম হচ্ছে, কোথা থেকে দেবে? হ্যারাসমেন্ট করছে, আর গাড়ি কোনোদিনও ঢুকতে দেয় না ম্যানেজমেন্টের ভেতর। তো টাকা দেওয়ার পরে ঢুকতে দেবে না, ওই শুধু একটু সামনে অব্দি যাবে। তো হঠাৎ এখন 4 মাস আগের একটা নোটিশ দেয় যে আমাদের এখানে গাড়ি পার্কিং করতে গেলে, বাচ্চারা রাখতে গেলে 1 কিলোমিটার দূরেই গাড়ি রেখে দেওয়া হয়। 1 কিলোমিটার দূরে যখন গাড়িটা রেখে দেওয়া হয়, সেই জন্য বলছে গাড়ি রাখার জন্য আপনাদের সাইকেল হলে 3,000 টাকা, মোটরসাইকেল হলে 15,000 টাকা, আর বড় 4 চাকা গাড়ি যে সমস্ত গাড়ি পুলকারে আসে 30 থেকে 40,000 টাকা ডিমান্ড করছে। আজকে গেটে ঢুকতে দিচ্ছে না, সেই জন্য আমরা গার্ডিয়ানরা বাচ্চারা সমেত প্রায় 2 ঘন্টার কাছাকাছি।